প্রথমে বিএনপির কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ভিডিও নিয়ে পরে কথা বলছি। বিএনপি আজ অবধি জিয়াউর রহমান হত্যার বিচার চায় না কেন? বেগম জিয়া তার স্বামী হত্যার বিচার চায় না কেন? তারেক রহমান তার পিতা হত্যার বিচার চায় না কেন? এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিয়ে যাবেন। এরপরে আসি। দেখেন ভাই, আমি যথেষ্ট ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তি। আমি ধর্মীয় অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা রাখি। প্রত্যেকটা ধর্মই আমার কাছে সমান। যে যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মে কেউ বাধা দিবে না। কিন্তু যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ধর্মকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে আক্রমণ করা হবে, যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভিন্ন ধর্মের ট্যাগ দেওয়া হবে, যখন একটা রাজনৈতিক দলকে হিন্দুত্ববাদের ট্যাগ দেওয়া হবে, তখন কথা না বলে আসলে থাকতে পারছি না। দেখেন, এই যে জিয়াউর রহমানকে হিন্দুরা পূজা করছে, জিয়াউর রহমান কি হিন্দু ধর্মের কোনো দেবতা, ধর্মগুরু? কেউ না। তাহলে এই মুহূর্তে হিন্দুরা জিয়াউর রহমানকে শ্রদ্ধার জায়গা থেকে পূজা করতেছে, হয়তো বা রাজনৈতিক কোনো এজেন্ডা রয়েছে আড়ালে তাদের সুরক্ষার জন্য। কারণ এই বাংলাদেশে বরাবর হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। আপনার এই 2001 থেকে 2006 সাল যেই লেভেলের আক্রমণ সংখ্যালঘুরা হয়েছে, আক্রমণের শিকার, সেটা বিএনপির শাসনামলে। সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো বা হিন্দুরা এই ধরনের একটা কর্মযজ্ঞের আয়োজন করেছে, একটা পূজার আয়োজন করেছে। এখন এই কাজটা যদি আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে কিংবা এই ছবিটার জায়গায়, অর্থাৎ জিয়াউর রহমানের এই ছবিটার জায়গায় যদি শেখ মুজিবের ছবি থাকতো, কিংবা শেখ হাসিনার ছবি থাকতো, কিংবা আওয়ামী লীগের জাতীয় চার নেতা যারা ছিলেন তাদের কারো একজনের ছবি থাকতো, এতক্ষণ বাইতুল মোকাররমের গেট থেকে, দক্ষিণ গেট থেকে মিছিল বের হতো। বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হতো, আর স্লোগান দেওয়া হতো, বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের দালাল, হিন্দুদের দালাল, শেখ হাসিনা হিন্দু, শেখ মুজিব হিন্দু। এখন তাহলে বিএনপির যে প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের পূজা করছে সনাতন ধর্মাবলম্বীরা, আমি তাদের কিছু বলছি না, কিন্তু এখন সেই তথাকথিত মোল্লা মুসল্লি, আলেম সমাজ, জালেম সমাজ, তথাকথিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি টেরোরিস্টরা কেন এখন প্রতিরোধ করছে না? কেন প্রতিবাদ জানাচ্ছে না? এখন তো আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে না? এখন যে জিয়াউর রহমানের ছবি দিয়ে হিন্দুরা পূজা করছে, এখন কি আপনাদের অনুভূতিতে আঘাত আনছে না? দেখেন ভাই, বাংলাদেশে এসব ধর্মের ব্যবসা শুধুমাত্র আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়। বাংলাদেশে ধর্ম নিয়ে যে রাজনীতি যারা করে, বিএনপি তো সাম্প্রদায়িক একটা দল, ধর্ম নিয়ে রাজনীতি করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ তারা জানে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ দল। বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে। যে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। আপনারা জানেন কিনা আমি জানি না, বাংলাদেশের সংবিধানের সংশোধনের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা মুছে দিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র কোনো একক ধর্মের সম্পত্তি না, রাষ্ট্র থাকবে ধর্মনিরপেক্ষ। এই রাষ্ট্রে প্রত্যেকটা ধর্মের মানুষ সম অধিকার ভোগ করবে, সমান নাগরিক অধিকার পাবে। কিন্তু এই জিয়াউর রহমান, পরবর্তীতে এরশাদ, এরা এসে এই জিনিসটাকে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছিল। স্বাধীনতার পর 72-এর সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা একদম উজ্জ্বল ভাবে লেখা ছিল, সুস্পষ্ট ভাবে লেখা ছিল, কিন্তু সেটা তারা রাখতে দেয় নাই। ওই যে ধর্মের রাজনীতি করতে হবে, জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে, সেই জায়গা থেকে তো ধর্মীয় রাজনীতি চর্চা জিয়াকে অব্যাহত রাখতে হতো। সেই জায়গা থেকে তিনি ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে বাতিল করে দিয়েছিলেন। এই হচ্ছে বিএনপির ধর্মভিত্তিক রাজনীতির সূচনা ঘটেছিল তখন থেকে এখন অব্দি সেটা চলমান রয়েছে। তো যাই হোক, এই ধর্মনিরপেক্ষতা, ধর্ম ধর্মান্ধতা, ধর্ম নিয়ে রাজনীতি শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, এছাড়া কিছুই না। আপনারা জানেন না, লাস্ট 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগকে এমন ভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে যে আওয়ামী লীগ ভারতের দালাল, ভারতের দূষর, ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এবং তারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে। অর্থাৎ নরেন্দ্র মোদীর যে বিজেপি, তারা নাকি হিন্দুত্ববাদে বিশ্বাসী রাজনৈতিক সংগঠন। সেই জায়গা থেকে শেখ হাসিনার সাথে মোদী সরকারের সম্পর্ক ভালো থাকার কারণে তারা শেখ হাসিনাকেও হিন্দুত্ববাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছিল। আপনাদের মনে আছে, নরেন্দ্র মোদীজি যখন বাংলাদেশে আসলেন শেখ হাসিনার দাওয়াতে, তখন কিন্তু এই হেফাজত ইসলামের তথাকথিত মুসলমানরা, এরা কিন্তু রাস্তায় নেমে পড়েছিল, এই ইসলামিক জঙ্গিরা নেমে পড়েছিল, সন্ত্রাসীরা নেমে পড়েছিল। এখন কেন জিয়াউর রহমানের ছবিতে পূজা করার কারণে আপনাদের ধর্মীয় অনুভূতিতে কি আঘাত লাগে না? চিন্তা করেন, কতটা হিপোক্রেট এই বাংলাদেশের মুসলিমরা, কতটা হিপোক্রেট। পৃথিবীতে সব থেকে ইসলাম ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ এবং পাকিস্তানে। ইসলাম খতরে হবে বাংলাদেশ আর পাকিস্তান, এটা মানতে হবে আপনাদেরকে। আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় ক্ষমতা নেবার পর আন্তর্জাতিক খেলোয়াড়ের যে
উপদেষ্টা পরিষদের অন্যতম যে গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, সে বলেছিল প্রবাসীদের জন্য এই করা হয়েছে, সেই করা হয়েছে, বুথ স্থাপন করা হয়েছে, ডিজিটালাইজড করা হয়েছে, মানে বিভিন্ন কথা। বিমানবন্দরকে তারা স্বর্গ বানিয়ে ফেলেছিল। এমন একটা ভাব ছিল যে শেখ হাসিনা সরকারের ক্ষমতাকালীন সময়ে বিমানবন্দরে যাত্রীরা অবহেলার শিকার হতো, বিশেষ করে প্রবাসীরা তাদের লাগেজ ঠিক মতো বুঝে পেত না, তাদের লাগেজ থেকে বিভিন্ন মালামাল হারিয়ে যেত। তাহলে এই ভিডিওতে কেন প্রবাসীরা আর্তনাদ দেখাচ্ছে, কেন প্রবাসীদের জিনিসপত্র ঠিক মতো তারা বুঝে পাচ্ছে না, কেন ইমিগ্রেশনে এত সময় লাগতেছে, কেন? অনেক কথা বলা হয়েছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো প্রতিশ্রুতি এই সরকার পালন করতে পারেনি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। এদের মুখের মধ্যে যত কথা, এদের কর্মকাণ্ডের মধ্যে তার ছিটে ফোটারও প্রতিফলন নাই। এভাবে বাটপারি করে কতদিন টিকে থাকবেন ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল সাহেব? শহীদ মিনার, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার স্থাপন করা হয়েছিল। এই শহীদ মিনার কিন্তু একবার পাকিস্তানিরা ভেঙে ফেলেছিল, পরবর্তীতে আবার ফের স্থাপন করা হয়েছে। এই শহীদ মিনারে এখন গরুর হাট বসে। চিন্তা করা যায় কোথায়, মানে আমাদের জাতি হিসাবে বাঙালি কতটা নিমজ্জিত হয়েছে। শহীদ মিনার, শহীদদের স্মৃতিস্তম্ভ, যে শহীদ মিনারে আমি আমার জীবদ্দশায় কোনোদিনও জুতা পায়ে উঠি নাই, বেদিতে উঠি নাই, সিঁড়িতে উঠি নাই, আমি জুতা খুলে তারপর শহীদ মিনারে যেতাম। যতবার গেছি আমি শহীদ মিনারে দেশে থাকতে। অথচ শহীদ মিনারে গরুর হাট হচ্ছে, শহীদ মিনারের বেদিতে জুতা খুলে মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছে। মানে কতটা অন্ধকারের ভিতরে পতিত হইলে একটা জাতি এ ধরনের কর্মকাণ্ড করতে পারে? আপনারা বলেন, এদের কি বলা উচিত বলেন? এতটা অসভ্য, এতটা বর্বর, এতটা নিকৃষ্ট জাতি পৃথিবীর ইতিহাসে দেখাইতে পারবেন? পাকিস্তানিরাও তো এদের থেকে, এদের মতো নিকৃষ্ট জাতি না, বাঙালির মতো। এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আপনাদের মনে আছে গত বছর ক্ষমতা নেবার পর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা হলো। 1,000 কোটি টাকা ফান্ডের কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ফান্ডের টাকা আমরা আজ অব্দি দেখি নাই। এরপর টিএসসিতে গণত্রাণ কর্মসূচি পালিত হলো, 12 কোটি টাকা ত্রাণ সংগ্রহ করা হলো। 1.5 কোটি টাকার একটা ত্রাণ বিতরণের হিসাব দিয়ে বাকি 10.5 কোটি টাকা সমন্বয়কদের অ্যাকাউন্টে রাখলো। এরপর পরবর্তীতে জানানো হলো সেটা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু সেটার প্রমাণ আমরা দেখতে পাইনি। এখন আবার নতুন করে যখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বন্যা আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তিস্তা ব্যারেজের 40টা গেট ভারতবর্ষ খুলে দিয়েছে, এরপর সিলেট অঞ্চলে বন্যার পানি আসা শুরু করেছে, সামনে বন্যা হবে নিশ্চিতভাবে বলা যায়। এখন এই বন্যাকে সামনে রেখে এই চিটারের বাচ্চারা নতুন করে এখন ত্রাণ তহবিল গ্রহণ করার চিন্তা ভাবনা করতেছে, মানে গণত্রাণ কর্মসূচি নিবে। চিন্তা করা যায় কত বড় বাটপার! একবার ত্রাণের টাকা তুলে আত্মসাৎ করে ফেলেছে। জুলাই ফাউন্ডেশনের 100 কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছে সার্জিস আলম এবং মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। এখন আবার নতুন করে ত্রাণ তহবিলে গঠন করার উদ্যোগ নিয়েছে, গণত্রাণ কর্মসূচি পালিত হবে। কি বলবেন বলেন? এদের মতো বাটপার কি আবারও বিশ্বাস করবেন? বিশ্বাস করে কি আবারও কষ্টার্জিত উপার্জনের টাকা নিয়ে ত্রাণ তহবিলে দিয়ে আসবেন, মানে মুক্ত হস্তে দান করে আসবেন? সিদ্ধান্ত আপনাদের, টাকা পয়সা আপনাদের, সিদ্ধান্ত আপনারা দিবেন। আপনারা বাটপারকে দিবেন কিনা সেটা আপনাদের দায়িত্ব, আপনাদের রেসপন্সিবিলিটি। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনাদের ব্যক্তিগত অর্থ আপনি কোথায় ব্যয় করবেন না করবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার জায়গা থেকে সচেতন করতে চাই, এদের মতো বাটপারদেরকে 1 পয়সা ত্রাণ আপনারা দিবেন না, কারণ এরা সবগুলা বাটপার। এই ত্রাণের টাকা আবার খেয়ে ফেলবে, 1 পয়সা ত্রাণও তারা জায়গা মতো পৌঁছায় দিবে না। এই হচ্ছে সার্কাজমের বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট। কি বলবো বলেন, কি বলবো বলেন, কি বলার আছে বলেন? এত এত নিউজ, এত এত তথ্য, কয়টা বলবো আপনাদের সামনে বলেন? একের পর এক বলতে গেলে 20 মিনিট 25 মিনিট হয়ে যাবে, ভিডিও শেষ হবে না, বিরক্ত হয়ে যাবেন আপনারা। এভাবেই চলছে বাংলাদেশ, এভাবেই চলবে। ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ, উগ্রবাদী সংগঠন, মৌলবাদী সংগঠন, উগ্রবাদী যেই ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটাই ধর্ম নিয়ে রাজনীতি করে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে। অন্য কোনো দল কথা বললে, এগুলা করলে তাদের গায়ে লাগে না। ডক্টর ইউনূস তিনি একজন কি বলে ইহুদি, ইহুদি ধর্ম বিশ্বাস করেন তিনি। কই তাকে নিয়ে কোনো কথা শুনেছেন আপনারা? হজ চলে গেল, হজের মৌসুম যাচ্ছে, ডক্টর ইউনূস কি হজে গিয়েছে? যায়নি। তো ডক্টর ইউনূসকে নিয়ে কেন এই তথাকথিত ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর কোনো ইয়া নেই কেন, কোনো প্রতিবাদ নেই কেন, কোনো ধরনের সমালোচনা নেই কেন? মামুনুল হক কথা বলে না কেন? মিজানুর রহমান আজহারি কথা বলে না কেন? রকেট মনোয়ার কথা বলে না কেন? সব কথা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাথে ভারতের সুসম্পর্ক, এই জন্য
আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে বাণিজ্যিক লেনদেন বাৎসরিক প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে বাংলাদেশ 12 বিলিয়নের উপরে আমদানি করে ভারত থেকে, আর ভারতে রপ্তানি করে 1.5 মিলিয়নের মতো। বাংলাদেশ ভারত থেকে চাল ডাল সবজি রসুন আদা পেঁয়াজ মরিচ থেকে শুরু করে আপনার সিমেন্ট রড এই টাইপের সামগ্রী আসে। এরপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, গার্মেন্টস এর কাঁচামাল, বাংলাদেশের যে ইকোনমির যে চালিকা শক্তি, ইকোনমির যে নিউক্লিয়াস যেটাকে বলা হয়, গার্মেন্টস শিল্প, তৈরি পোশাক শিল্প, এই তৈরি পোশাক শিল্পের যে প্রধান কাঁচামাল সেটা ভারত থেকে আসে। ভারত যদি এটা বন্ধ করে দেয়, আমি সব বাদ দিলাম, সব চলমান থাকলো, এটা বন্ধ করে দিলে বাংলাদেশের ইকোনমি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা ভাবছেন? একবারও ভেবে দেখেছেন? দেখেন নাই। এই যে রেমিটেন্স, যারা প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, এদের আগে আওয়ামী লীগ সরকার 2.5% প্রণোদনা দিত। 1 লক্ষ টাকার ভিতরে 2,000 টাকা তাদেরকে বোনাসের মতো একটা ইয়া করে দিয়েছিল, দেওয়া হতো। এখন সেটা তো নাই, উল্টা 10% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকা 10% কত টাকা হয়, সে টাকা সরকারকে দিতে হবে। কষ্টের উপার্জন, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করবেন, সে টাকা ইউনুসকে ট্যাক্স দিতে হবে। খুব ভালো লাগতেছে না নতুন বাংলাদেশ? ভালো লাগতেছে না? খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে, তাই না? এই মিষ্টি লাগান, আপনাদের রক্ত ঘাম প্রত্যেকটা চুষে চুষে জুকের মতো খেয়ে তারপর ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে চলে যাবে, এর আগে যাবে না। আপনাদের দীর্ঘমেয়াদী শিক্ষা হওয়া উচিত। যে জাতির 9 মাসের স্বাধীনতা এখন পছন্দ হয় না, ভালো লাগে না, সেই স্বাধীনতাকে তারা ভারতবর্ষের জয় হিসেবে আখ্যায়িত করে। সেই স্বাধীনতা নাকি ভারতের কুচক্র ছিল, বা ভারত কুচক্রের মতো সাজিয়ে সেই স্বাধীনতা নিয়ে দিয়েছিল, এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা না। চিন্তা করা যায়? তো এদের কাছ থেকে আর কি প্রত্যাশা করবেন বলেন? এরা তো 400 মুক্তিযোদ্ধার সনদ বাতিল করবে, স্বাভাবিক। এরা শেখ মুজিবকে অস্বীকার করবে, খুব স্বাভাবিক। এরা জাতীয় চার নেতাকে অস্বীকার করবে, খুবই স্বাভাবিক। এদের কাছে তো এটা কোনো বিষয় না। ভারতের সব থেকে বড় ভুল ছিল এই দেশকে স্বাধীনতায়, এই দেশের স্বাধীনতায় সহায়তা করা, সাহায্য করা। তাদের 18,000 যে সেনাবাহিনী বা আপনার যোদ্ধা আত্মাহুতি দিয়েছিল, এটা ভারতের সব থেকে বড় ভুল ছিল। এই দেশ পাকিস্তানি উপনিবেশিক শাসনের মধ্যেই থাকতো, পশ্চিম পাকিস্তানিদের দালাল হয়ে থাকতো, দাস হয়ে থাকতো, তাহলে এই দেশের মানুষ শিক্ষা পেত। এই দেশের মানুষ জীবন মান উন্নয়ন হয়েছে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার তাদের জীবন মান উন্নয়ন করেছে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি একটা তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা, এক শেখ হাসিনার নেতৃত্ব করে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে? কোথায় ছিল বাংলাদেশ? গত 25 বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 3.5% নামে নাই, যেটা ডক্টর ইউনূস আসার পর নেমেছে। আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক মহাজন, কিন্তু বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবারও ভেবে দেখেছেন আপনারা? ভাই, আপনাদের কত বুঝাবো বলেন? পৃথিবীতে অনেক অসভ্য জাতি রয়েছে, কিন্তু আপনাদের মতো অসভ্য বর্বর নিকৃষ্ট অকৃতজ্ঞ জাতি আমি আমার জীবদ্দশায় দেখে নাই, আমার এই বয়সে আমি দেখে নাই, আমি কোনো ইতিহাসেও পড়ি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দেশ, আপনারা যা ইচ্ছা করেন, যা ইচ্ছা মন চাই না করেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ।